জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 187, স্বামী মাধবানন্দ। প্রায় 10 বৎসর কাল তাঁহার এই মায়াবতীবাসের জীবন অপর সাধুকর্মীদের নিকটে সত্যই উদাহরণস্বরূপ ছিল। ব্যক্তিগত সুখ তাঁহার নিকটে চিরকালই উপেক্ষণীয় ছিল। এমনকি দারুণ শারীরিক কষ্ট বা ব্যাধি যন্ত্রণা তিনি নীরবে হাসি মুখে সহ্য করিতেন। শাস্ত্রোক্ত তিতিক্ষা ছিল তাঁহার অঙ্গের ভূষণ। মায়াবতীতে প্রচণ্ড একজিমার কষ্টে যখন ভুগিতেছেন, তখন রাত্রিতে শয্যায় ঠিক আরাম মতো শয়নও তাহার পক্ষে সম্ভব ছিল না। শরীরের কিছু অংশ বিছানায় থাকিলেও কাঠের বাক্স সাজাইয়া উহার উপরে পা দুটিকে লম্বাভাবে রাখিয়া সমস্ত রাত্রি থাকিতে হইত। ইহা এক অসহনীয় ব্যাপার, সন্দেহ নাই। অথচ আশ্চর্য যে একটি দিনের জন্য তাহার নিকট হইতে কোনো অভিযোগ কেহ শোনেন নাই। এই মতো অবস্থাতেও তাহার নিয়মিত নানা কাজের এবং ধ্যান, জপ, শাস্ত্রচর্চা ইত্যাদি কোনো কিছুরই বিরাম ছিল না। তখনকার দিনে আশ্রমের অনেক কাজই সাধুদের নিজ হস্তে করিতে হইত। প্রবুদ্ধ ভারত তখন মায়াবতীর নিজস্ব ছাপাখানাতেই ছাপা হইত। এমনকি ছাপা ফর্মাগুলিকে বাঁধাই করিবার জন্য যাবতীয় কাজ, আঠা লাগানো, সেলাই করা, ছাঁট কাট করা ইত্যাদি দপ্তরির কর্তব্যেও অন্যান্য কর্মীদের সহিত আশ্রমাধ্যক্ষ মাধবানন্দকেও ঠিক দেখা যাইত। পাচকের অভাব হইলে সাধুকর্মীদের আহারের জন্য রন্ধন ইত্যাদিতেও আশ্রম অধ্যক্ষের উৎসাহের অন্ত ছিল না। অন্যান্য সকলের সহিত মিলিয়া তাহাকেও স্বহস্তে আটা ঠাসিতে, রুটি সেকিতে বা পুরি তৈয়ারি করিতে হইত। মেথরের অনুপস্থিতিতে অপর কাহাকেও কিছু না বলিয়া পায়খানা ইত্যাদি সাফাই করার কাজও তিনি আনন্দের সহিত নিজ হস্তেই করিতেন। স্বামী বিশুদ্ধানন্দজিও সেই কালে মায়াবতীর কর্মী ছিলেন। স্বামী মাধবানন্দের এই স্বভাবসিদ্ধ তিতিক্ষা ও সেবার ভাবটি তাহার উত্তর জীবনেও, এমনকি শ্রী রামকৃষ্ণ সংঘনায়কের অতি মহনীয় আসনে যখন আসীন হইয়াছেন, তখনও সমান উজ্জ্বল ছিল। তাহার জীবনের ইহা এক অনবদ্য সৌন্দর্য। প্রবুদ্ধ ভারত পত্রিকাতে প্রকাশিত প্রবন্ধগুলি মাধবানন্দের অসাধারণ মনীষার পরিচায়ক। এইখানে স্মরণীয় যে শ্রী শ্রী রামকৃষ্ণ শতবার্ষিক স্মারক গ্রন্থ দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া এবং শ্রী শ্রী মা শতাব্দী স্মারক গ্রন্থ দ্য গ্রেট ওমেন অফ ইন্ডিয়া, এই দুই বিখ্যাত গ্রন্থের আনুপূর্বিক সম্পাদনাও তাহার অক্ষয় কীর্তি। ইহা ছাড়া আরও বহু গ্রন্থ তিনি সম্পাদনা করিয়াছেন। শক্তিশালী লেখক হিসাবে তিনি ইতঃপূর্বেই দেশ বিদেশের বিদগ্ধ সমাজে পরিচিত হইয়াছিলেন। 1927 খ্রিস্টাব্দে তাহাকে বেদান্ত প্রচারের জন্য আমেরিকায় প্রেরণ করা হয়। ইতোমধ্যে 1922 খ্রিস্টাব্দে তিনি সমগ্র মঠ ও মিশনের অন্যতম ট্রাস্টি ও পরিচালন সভার সদস্য নিযুক্ত হন। 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকায় সান ফ্রান্সিসকো বেদান্ত সমিতির কর্মভারও
তাহার উপর ন্যস্ত ছিল। আমেরিকায় তাহার বেদান্ত প্রচারের ফলে সেই দেশের পণ্ডিতমণ্ডলী ভারতীয় ভাবধারার প্রতি যথেষ্ট পরিমাণে আকৃষ্ট হইয়াছিলেন। পাশ্চাত্যে তাহার শাস্ত্র ব্যাখ্যা উচ্চ প্রশংসা অর্জন করিয়াছিল। এইখানে প্রকাশ থাকা উচিত যে ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় স্বামী মাধবানন্দের বাগ্মিতা খুবই উচ্চ পর্যায়ের ছিল। ছাত্রজীবনেও প্রেসিডেন্সি কলেজে তিনি এই বিষয়ে শ্রেষ্ঠ ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় তিনি তখন প্রথম স্থান লাভ করিতেন। 1929 খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের আহ্বানে সংঘের বৃহত্তর কর্মপরিধির মধ্যে মাধবানন্দকে আত্মনিয়োগ করিতে হয়। মঠ ও মিশনের সহকারী সচিব রূপে তিনি ওই বৎসরে আমেরিকা হইতে বেলুড় মঠে ফিরিয়া আসেন। 1938 খ্রিস্টাব্দের মে মাসে স্বামী বিরজানন্দজি সহকারী সংঘনায়ক নির্বাচিত হইলে মাধবানন্দই তাহার স্থলাভিষিক্ত হইয়া সমগ্র মঠ ও মিশনের সাধারণ সচিব, জেনারেল সেক্রেটারি নিযুক্ত হইলেন। তখন হইতে 1961 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত দীর্ঘ কয়েক বৎসর তিনি ওই গৌরবময় পদে থাকিয়া সংঘের কর্মধারার নিয়ামক ছিলেন। কেদারনাথ ও বদ্রিকাশ্রম ও অমরনাথ প্রভৃতি তীর্থদর্শন আদির জন্য ওই কালের মধ্যে কোনো সময়ে তিনি বহির্গত হইয়াছিলেন। মধ্যে 1949 খ্রিস্টাব্দ হইতে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত 2টি বৎসর তিনি কর্ম হইতে অবসর লইয়া একান্তে ভজন সাধন লইয়া কাটাইয়াছিলেন। বাস্তবিক পক্ষে সমগ্র মঠ ও মিশনের তথা সারা বিশ্বের নিকটে তাহার সাধারণ সচিবত্বকালের পরিচয়ই সর্বাধিক সুবিদিত। তাহার অসাধারণ নেতৃত্ব কুশলতা, সৃজন প্রতিভা, আদর্শ নিষ্ঠা এবং সর্বোপরি অটুট আধ্যাত্মিক মনোবল রামকৃষ্ণ মঠ ও মিশনকে বহুধা পরিবিস্তৃত ও পরিস্ফুট করিয়াছে। কঠোর নীতিপরায়ণতা এবং সঙ্গে সঙ্গে অক্ষম দুর্বলের প্রতি আন্তরিক সহানুভূতি, প্রবল ব্যক্তিত্ব এবং ওই সঙ্গে অনন্ত উদারতা, অনন্য সাধারণ জ্ঞানবত্তা এবং তৎসহ বালকের সরলতা, গরিমার চরম উৎকর্ষ আর একই সঙ্গে আশ্চর্য নিরভিমানতা, এই পরস্পর বিরোধী ভাব সামঞ্জস্যই মাধবানন্দকে অন্যতম সংঘনেতা তৈয়ারি করিয়াছে। সাধারণ সচিবের গুরুদায়িত্ব স্কন্ধে বহিয়াও বিরাট সংঘের অসংখ্য সমস্যাবলীর মধ্যে জড়াইয়া থাকিয়াও এবং বহু স্তরের মানুষের সহিত ওঠা বসা করিয়াও সাংখ্যর ভাষ্য সমেত বৃহদারণ্যক উপনিষদ এর ইংরেজি অনুবাদের বিপুল কর্মটি তাহার মতো শান্তধী পুরুষের পক্ষেই সম্ভব হইয়াছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দ্য লাস্ট মেসেজ অব শ্রীকৃষ্ণ, বিবেকা চূড়ামণি, বৈরাগ্য শতকম, মাইনর উপনিষদস, বেদান্ত পরিভাষা, ভাষা পরিচ্ছেদ উইথ সিদ্ধান্ত মুক্তাবলী, মীমাংসা পরিভাষা প্রভৃতি ইংরেজিতে অনুদিত গ্রন্থরাজি এবং ভগিনী নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম এর বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থখানি স্বামী মাধবানন্দের বৈদগ্ধ্যের পরিচয় বহন করে। ইতোমধ্যে নানা কারণে তাহাকে আরও 2 বার আমেরিকা এবং সেই সঙ্গে একবার ইংল্যান্ড ও ফ্রান্সে যাইতে হইয়াছিল। তন্মধ্যে 1956 খ্রিস্টাব্দে মুখ্যত মিশনের হলিউড কেন্দ্রে শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার জন্য এবং 1961 খ্রিস্টাব্দে স্বাস্থ্যের কারণে তিনি নিউ ইয়র্কে গিয়াছিলেন। 1962 খ্রিস্টাব্দের মার্চ মাসে
তিনি মঠ ও মিশনের সহকারী অধ্যক্ষ নির্বাচিত হন। তদানীন্তন মঠাধীশ স্বামী বিশুদ্ধানন্দজির লোকান্তরের পরে ওই বৎসরই 4ই আগস্ট তিনি সমগ্র সংঘের অধিনায়কের আসনে বৃত হন। ওই তারিখ হইতে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি এই মহনীয় পদেই সমাসীন ছিলেন। স্বামী মাধবানন্দজির অধ্যক্ষতা স্বল্পকাল স্থায়ী হইলেও সংঘের ইতিহাসে উহা খুবই প্রেরণাময় ইতিহাস স্মৃতি হইয়া থাকিবে। বিশ্বব্যাপী বিবেকানন্দ শতবার্ষিকও এই কালের মধ্যে সংঘটিত হয়। 1963 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি বেলুড় মঠে তিনিই এই শতবার্ষিক উৎসবের উদ্বোধন করেন। এই উপলক্ষে ইংরেজিতে রচিত তাঁহার বাণী মঠবাড়ির দোতলায় বারান্দায় বসিয়া তিনি নিজেই পাঠ করিয়াছিলেন। পরে তাহারই আদেশে উহার বঙ্গানুবাদ অপর একজন সন্ন্যাসী সমবেত নরনারীর কাছে পাঠ করিয়া শোনান। শ্রী রামকৃষ্ণ সংঘাধীশের এই বাণী বেতার যোগে দেশ বিদেশে তখন প্রচারিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের নানা কেন্দ্রে মঠাধ্যক্ষরূপে তাহার পদার্পণ সেইখানে যেন নূতন উদ্দীপনা ও প্রাণ সঞ্চার করিত। ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তিনি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের অমৃত বাণী বহন করিয়া ফিরিয়াছেন। যেখানেই তিনি গিয়াছেন সেখানেই জাতি ধর্ম নির্বিশেষে শত শত জিজ্ঞাসু নরনারী তাহার পদপ্রান্তে ছুটিয়া আসিয়াছেন। নিজ নিজ ঈপ্সিত পথে তাহারা শান্তি লাভ করিয়া ধন্য হইয়াছেন। মঠাধ্যক্ষরূপে ভারতের বাহিরেও তাহাকে যাইতে হইয়াছে। রেঙ্গুন এবং সিঙ্গাপুরে তাহার উপস্থিতিতে স্থানীয় ভক্তদের মধ্যে অসামান্য সাড়া জাগিয়াছিল। বেলুড় মঠের অধ্যক্ষবৃন্দের মধ্যে তিনি সর্বপ্রথম ভারতের বাহিরে পদার্পণ করিয়াছেন। সর্বত্রই উপযুক্ত ব্যক্তিকে সাধন উপদেশ ও দীক্ষাদি প্রদান করিতে তিনি চির অকৃপণ ছিলেন। অতি সাধারণ ছোট ছোট সরল কথায় তাহার উপদেশ অধ্যাত্মপথের অনেক জটিল সমস্যার সহজ সমাধান করিয়া দিত। সরল কথায় উপদেশদানের তাহার একটি আশ্চর্য ক্ষমতা ছিল। যেমন সম্প্রতি দীক্ষিত কোনো যুবক ভক্ত হয়তো হতাশ চিত্তে আসিয়া নিবেদন করিল, মহারাজ, যেমন আপনি বলে দিয়েছেন জপ ধ্যান তো নিয়মিত তেমনিই করে যাচ্ছি, কিন্তু কিছুই তো উপলব্ধি হচ্ছে না। মহারাজ স্মিত হাস্যে তৎক্ষণাৎ জবাব দিলেন, তুমি দুধের বাটিটি হাতে নিয়েই কি শরীরের স্ট্রেংথ বুঝতে পারো? অনেক দিন দুধ খেতে হয়, খেয়ে হজম করতে হয়, তারপরে আস্তে আস্তে তার পুষ্টি উপলব্ধি করা যায়। তোমাদের এই তরুণ বয়স, এই তো সবেমাত্র শুরু। ধৈর্য ধরে নিষ্ঠার সঙ্গে চলতে থাকো, হতাশ হওয়ার কিছু নেই। একজন পত্রে জানাইয়াছেন যে তাঁর আলোর প্রয়োজন। পত্রটির উত্তরে মহারাজ লিখিয়াছিলেন, তুমি আলোর প্রয়োজন লিখিয়াছ, কি হারাইয়াছ যাহার জন্য পথ অন্ধকার হইয়াছে? জনৈক ভক্ত মহারাজের সংবাদ না পাইয়া চিন্তিত হইয়া পত্র দিয়াছেন। তাহার পত্রটি শুনিয়াই উত্তর লিখিতে বলিলেন, আমার পত্র না পাইলে মন খারাপ করিবার কি আছে? ঠাকুর কি আমাকে দেখিতেছেন না? যাহার অন্য কোনো কাজ নাই সেই এইরূপ মন খারাপ করে। আমার প্রতি সর্বদা নির্ভর না করিয়া তোমার অন্তরে ঠাকুর আছেন, তাহারই সর্বদা স্মরণ লইবে। তোমার প্রার্থনা আন্তরিক হইলে তিনি পূর্ণ করিবেনই। কেহ হয়তো উপদেশ প্রার্থনা করিতেছেন। মহারাজ শুনিবা মাত্র উত্তর দিলেন, উপদেশ? কথামৃত ও মায়ের কথা পড়বে,
তাতেই সব পাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।